এইরকম গুম কমিশনের ভয়াবহ মানে বলবার মতো না, এইরকম একটা ডকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই এজেন্সির বিরুদ্ধে, এই গণহত্যাকারীর একটা অংশ আর্মির, তাদের বিরুদ্ধে তার আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। এবং মিডিয়ার যে ভয়, মিডিয়া আমি আপনাকে বলি, গত 50 বছরে বাংলাদেশের আদালত যদি কোনো ঐতিহাসিক কাজ করে থাকে, সব থেকে সাহস নিয়া সেই 5টা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা। আদালতে হাসিনার আমলে আমরা দেখেছি বেগম জিয়ার নামে মিথ্যা মামলা, তিনি 1 টাকা 1 কোটি টাকা নিজে খান নাই, শুধু একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে ট্রান্সফার করেছেন। সেইটা নিয়ে মিডিয়া দিনের পরে দিন আদালতে এবং সব জায়গায় লাইভ করেছে। অথচ যেই জেনারেলরা শুধু হত্যা ঘটায় নাই, বাংলাদেশকে দিল্লির চিরতরে দাস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো আপ রিপোর্ট নাই, কোনো লাইভ নাই, কোনো টকশো নাই। এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার ভাইরা যারা আছেন, আমি কোনো মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5জন 7জনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা, 3টা 4টা টকশো পর্যন্ত আপনারা করেন নাই। আপনারা কি টকশো করতেছেন? প্রতিদিন প্রচুর মব হচ্ছে। আর মব তো করছে আর্মির এই গ্রুপ, যারা আয়না ঘর ভাইয়ে ফেলছে, কারা মব করছে? এই মব উস্কাইয়া দিয়া মিডিয়াকে ডিজিএফআই বলে দিচ্ছে সারাদিন মব দেখাও। এই ফাঁকে ফাঁকে আমরা কি করব? আমরা প্রত্যেকটা আয়নাঘর ভাঙিয়ে ফেলবো। এই ফাঁকে আমরা কি করব? ক্যান্টনমেন্ট থেকে 626 জন যে গণহত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব। এই ফাঁকে আমরা কি করব? আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে? এই রাষ্ট্র টিকেই রেখেছে আল্লাহ আর এইখানে 18 কোটি জনগণ। এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয়, এলিট জনগণ নয়, এই জনগণ ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশের আপামর জনগণ। নইলে এই দেশ থাকে? ভাবেন, ডিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র, নিরাপত্তার প্রাণকেন্দ্র। সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদির আশ্রয়ে আছে, মোদির আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে। এই যে মেজর জেনারেল আকবর, একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায়, ঘুমায়। তারা ওখানে কি প্রেম করে? 2 পুরুষ সাথে প্রেমও করা যায় না, ওরা সমকামী কিনা আমরা জানি না। তাহলে করে কি? এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই। এরপরে হাসিনা সেখানে আছে, মানে করে কি? সব থেকে ভয়াবহ হলো কবি, সে হাসিনার নিরাপত্তার সাথে ছিল, সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে। এখন আমরা শুনতে পাই সে নাকি 2 দিন আগে পালাই গেছে। আপনাদের মাধ্যমে জানতে চাই, অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির 1 দিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন। এবং ইতিমধ্যে তাদেরকে সেফ এক্সিট দেওয়ার পরিকল্পনা চলছে, সম্ভবত কয়েকজনকে সেফ এক্সিট দিয়ে ফেলা হয়েছে। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে? এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পাকিস্তান আর্মি জনগণকে গ্রো করতে দেয় নাই। পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই। আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি। কিন্তু যেটা হয়েছে দেখেন, এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না, সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি। কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে। যখন দেখলো তখন আর্মির চেইন অফ কমান্ড ভেঙে পড়বে। জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয়, তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে। সুতরাং তারা দ্রুত অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে। এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে 626 জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে। এরপর বাকি বাংলাদেশকে এভাবে করতেছে। বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই, আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন, হাসিনার অন্যায়ের বিপক্ষে ছিলেন, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো, আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা 18 কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাআল্লাহ। আপনাদেরকে কোনো সিনিয়র বদমাইশ, কোনো সেবাদাস
আপনাদের কিচ্ছু করতে পারবে না। আপনার স্বাধীনতার উপরে থাকেন, সার্বভৌমত্বের উপরে থাকেন। এবং যেই 28 জনের নাম এসেছে, দেখেন এখানে আর একটা ন্যারেটিভ আপনাদেরকে একটু আমি 2 মিনিটের সামারিটা পড়ে শোনাই। অভিযুক্ত বাহিনী, গুম কমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে, খেয়াল করে দেখবেন ডিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের, এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে। যেমন দেখবেন যে র্যাব 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম র্যাব 11 পর্যন্ত, হাতে কোনো 2-1টা বাদ আছে। এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি, যেখানে তো সবাই র্যাবের, আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন, যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে পদায়িত ছিল, এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই। খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায়, কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নেওয়া বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরাসরি আর্মিকে না রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে। র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে। আপনাদেরকে দেখাই, এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে, যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি, আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি, এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে, এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে, কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে। যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে। ভাইরা, আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে, এরপরে দরজা বন্ধ করে 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, জাহান্নাম মনে হবে। আমরা ঢুকছিলাম ভিতরে। আপনি জাস্ট ভাবেন, এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি। 1 নাম্বার, বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর। যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব, সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল। আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের একজন ভিকটিম, একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে। নাম্বার 3, 3 জনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে, দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে। বাংলাদেশের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে, আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে। ভয়াবহ অভিযোগ হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন, তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন। আরও অনেক গুমের অভিযুক্ত, মানে গুমের যারা ভিকটিম, তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বেঁচে আছে, এইটা আপনি কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে, এইখানে গুম করে? এমনও ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলি, তথ্য বলতে পারবো না, এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে। ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না, রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা। ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের, আর একটা হলো দেশপ্রেমিক ফোর্স, তারা প্রতিবাদ করছে না, আমরা গুম করতে দিব না। রাস্তার উপরে প্রায় 1 ঘন্টা এরকম স্টাক হয়ে আছে, কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই। মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে।